হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আছি পার্থ, তোমাদের সাথে আজকে করাবো মক টেস্ট ক্লাস। তোমরা জানো যে যারা করেছো মক টেস্ট তারা জানো যে মক টেস্টগুলো কতটা ইম্পর্টেন্ট হয় আর কতটা ডিটেলে করানো হয়। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের যে সেই রিলেটেড যেসব কোশ্চেন আসা উচিত সেগুলোও কভার করে দেওয়া হচ্ছে, সাথে সাথে অপশানগুলোকেও ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা নতুন একেবারে কোনো মক টেস্টও দেয়নি, অর্থাৎ কোনো কিছু চ্যাপ্টার ধরেও পড়েনি, তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তোমরা তো দেখেছো অন্যান্য মক টেস্ট, অন্যান্য চ্যানেলে হয়তো মক টেস্ট করেছো, যেখানে দেখেছো যে 10টা যদি মক টেস্ট 10টা যদি কোশ্চেন করায় সেটা 1 ঘন্টা লাগিয়ে দেয়। অথচ আমি এখানে 20টা কোশ্চেন করি, হয়তো 30 মিনিট 40 মিনিট লাগে, কিন্তু পুরোটা কমপ্লিট করে দেওয়া হয়। সেই সাথে সাথে রিলেটেড যত কোশ্চেন হয় সেই রিলেটেড যত পরীক্ষায় আসা সম্ভব সব কমপ্লিট করে দেওয়া হয়। তাহলে কতটা ইম্পর্টেন্ট তাহলে বোঝে না। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখে নাও। খারদুংলা পর্বত গিরিপথটি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান সি জম্মু কাশ্মীর, অপশান ডি সিকিম। বলো এর উত্তরটা কী হবে, তোমরা বলো। খারদুংলা গিরিপথটি কোথায় অবস্থিত? দেখো এর যে উত্তরটা হবে সেটা হবে কি জম্মু কাশ্মীর হবে। ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছে 1976 সালে, কত সালে? 1976 সালে এই খারদুংলা গিরিপথটিকে বানানো হয়। ঠিক আছে, এটা বর্তমানে যদি দেখা যায় অ্যাকচুয়ালি আগে তো ছিল জম্মু কাশ্মীরকে কোনো ভাগাভাগি ছিল না, এই জায়গায় ছিল, কিন্তু এখন তো আলাদা করা হয়েছে লাদাখকে। তাই এখন যদি ধরা হয় তাহলে এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে লাদাখ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে লাদাখ। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নেওয়া যাক। যেখানে ইম্পর্টেন্ট মনে হয় যে ডবল বার করানো উচিত, মানে যদি আমার মনে হয় যে সেটার রিলেটেড আরও কোশ্চেন কোনো করা উচিত তাহলে করব, নাহলে করবো না কারণে। তো চলো দ্বিতীয় কোশ্চেনটা দেখে নাও তোমরা। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে নিচের কোন হ্রদ থেকে সতলুজ নদীর উৎপত্তি? অপশান এ মানস, অপশান বি প্যাংগং, অপশান সি ইচিলেক, অপশান ডি রাক্ষসতাল হ্রদ। ঠিক আছে, এটার উত্তর বলো তোমরা। আচ্ছা, তো তোমরা এর উত্তর দিয়ে দিয়েছো। এর যে উত্তরটা হবে কি না আছে রাক্ষসতাল হ্রদ। ঠিক আছে, এটা হবে কোথায় না আছে রাক্ষসতাল হ্রদ। দেখো এই যে শতদ্রু নদী, ঠিক আছে, শতদ্রু, তাহলে এর আর অন্য কি নামে জানা যায়? এর যে অন্য নাম সেটা হচ্ছে কি না সতলুজ। শতদ্রু নদীর কী না আছে, অন্য নাম কী না আছে সতলুজ। অর্থাৎ এই যে শতদ্রু এটা আগে নাম ছিল, অর্থাৎ আগে নাম ছিল কি না শতদ্রু, বর্তমানে নাম হয়েছে এর নাম কি সতলুজ। তো এই যে নদীটা এটা কি না আছে, এটা একটা অ্যান্টিসিডেন্ট রিভার বলতে বাংলায় বলে পূর্ববর্তী নদী। ঠিক আছে, পূর্ববর্তী নদী বলতে তোমাদের ভালোভাবে বলে দিই, পূর্ববর্তী নদী সেটাকেই বলা যে এই নদী অর্থাৎ সবথেকে প্রথম তৈরি হয়ে গেছে, সব থেকে আগে যে নদীটা তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে পূর্ববর্তী নদী বলা, অ্যান্টিসিডেন্ট মানে সব থেকে আগে। যেমন হচ্ছে তোমার যদি সিন্ধু যদি ধরায়, সিন্ধু নদীর তো শাখা নদী এই সতলুজ ধরাচ্ছে, কিন্তু সিন্ধুর থেকেও আগে তৈরি হয়েছে কে না আছে সতলুজ নদী। বোঝা গেল? ঠিক আছে, তাহলে সতলুজ কি না একটা অ্যান্টিসিডেন্ট রিভার। তাহলে এটা কোথা থেকে না আছে? এটা হচ্ছে রাক্ষসতাল, অর্থাৎ মানস সরোবরের রাক্ষসতাল থেকে, মানস সরোবর যেখান থেকে এখান থেকেও একটা নদী গেছে, মানে সেদিকে যদি গেছে পূর্ব দিকে, সেটা হচ্ছে কি না আছে ব্রহ্মপুত্র নদী, কি না আছে ব্রহ্মপুত্র নদীও গেছে। ঠিক আছে, তো বোঝা গেল এই ব্যাপারটা, তোমরা বুঝে গেলে। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাউরকেল্লা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ধারণা করা হয়েছিল? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। বলো তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রাউরকেল্লা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ধারণা করা হয়েছিল? অপশান এ প্রথম, অপশান এ দ্বিতীয়, অপশান সি তৃতীয়, অপশান ডি চতুর্থ। বলো এর উত্তরটা কী হবে বলো। দেখো এর যে উত্তরটা হবে, এর উত্তরটা কী হবে? এর উত্তরটা হবে কি না আছে, এর উত্তরটা হবে দ্বিতীয়। তো দেখো এদিকে তাকাও বোর্ডের দিকে, যে এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয় না হচ্ছে, যদি দেখা যায় কত না হচ্ছে
51 1951 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। 1951 থেকে কত চলে, 4 বা 5 বছর চলে, তাহলে কত হবে 56 হবে। তাহলে ঠিক আছে, 1951 থেকে হলে কত না আছে 1956 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি না আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। আর তাহলে কি না আছে 1956 থেকে 61 পর্যন্ত যে হবে এটা হবে কি না আছে, এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কি রাউরকেল্লা এইসব যে মানে ইন্ডাস্ট্রির যে ব্যাপারগুলো এই সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইন্ডাস্ট্রি এইসব ইন্ডাস্ট্রিগুলো দেখা যায়। বোঝা গেল? এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা আনেকে, এই পরিকল্পনাটা এনে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ বা হচ্ছে পিসি মহলানবিশ। ঠিক আছে, পিসি মহলানবিশ। আচ্ছা, তোমরা হয়তো এটা ভাবছো যে 5 ইয়ার প্ল্যানটা কী জিনিস, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা জিনিসটা কি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে তোমরা ধরে নিচ্ছি কেউ হয়তো WBCS, কেউ হচ্ছে PCS বা কেউ হয়তো কেপি পুলিশ বা ইত্যাদির জন্য প্রিপারেশান করছো। তোমরা যে প্রিপারেশান করছো তোমরা একটা ভাবনা চিন্তা রাখছো যে আমাকে এই যে 7 দিন আছে, ধরে নিলাম 7 দিনের একটা টার্গেট করলাম, 7 দিনের একটা রুটিন বানালাম যে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করব। অর্থাৎ 7 দিনের যে টার্গেটটা সেই টার্গেট আমাকে ফুলফিল করতে হবে। তেমনি পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে সরকারের পরিকল্পনা। সরকার কি করতো না, সরকার 5 বছরের জন্য একটা প্ল্যান বানায় যে এই 5 বছরের মধ্যে আমার এই টার্গেট অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, তো কোনো বছর অ্যাচিভ হয়েছে, কোনো বছর হয়নি, বা কোনো বছর মানে প্রয়োজনের থেকেও বেশি হয়েছে, অর্থাৎ যেটা চেয়েছিল এক্সপেকটেশনের থেকেও হাই হয়েছে, সেই রকমও হয়েছে। তো এটা কি না আছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা আনে। ঠিক আছে, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এটা কিসের ওপর হয়, এটা হয় কিসের ওপর, এটা হয় শিল্পের উপর। এটা কিসের ওপর হয়, শিল্পের ওপর হয়। তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কিসের ওপর হয়, ফার্স্ট 5 ইয়ার যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে কিসের ওপর না আছে, কৃষির ওপর জোর দেওয়া হয়। বোঝা গেল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা কার ওপর জোর দেওয়া হয়, কৃষির ওপর জোর দেওয়া হয়। তাহলে বোঝা গেল প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান মানে হচ্ছে 5 ইয়ার করে হবে, মানে 5 বছর করে হবে, কিন্তু সব ক্ষেত্রে 5 বছর হয় এটাও ভুল ধারণা। মানে কিছু 5 ইয়ার প্ল্যান যেগুলো ক্র্যাশ করে যায়, মানে যেগুলো ভেঙে দেওয়া হয় অনেক কিছু কারণের জন্য, বা 5 ইয়ার প্ল্যান কোনো কিছু দুর্ঘটনা বিপজ্জনক ব্যাপারের জন্য কি না আছে 5 ইয়ার প্ল্যানটা টানা যায় না, সেইখানে ভেঙে দেওয়া হয়, তারপরে আবার সেখান থেকেই আবার শুরু করা হয়। তো 5 ইয়ার প্ল্যান মানে সবসময় 5 ইয়ার প্ল্যান হবে তার কোনো মানে নেই এইরকম। অর্থাৎ 5 ইয়ার প্ল্যানকে আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি যে 5 বছরের যে পরিকল্পনা সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। বোঝা গেল? চলো তাহলে এরপরের কোশ্চেনটা দেখে নাও তোমরা। পরের কোশ্চেনটা হচ্ছে ভারতের নিচের কোন স্থানে বায়ুক্ষয় পাওয়া যায়, মানে নিচের কোন স্থানে বায়ুক্ষয় পাওয়া যায়, ভারতের মানে নিচের কোন যে অপশানটা সেখানে বায়ুক্ষয় দেখতে পাবো। অপশান এ রাজস্থান, অপশান বি হরিয়ানা, অপশান সি পাঞ্জাব, অপশান ডি উপরের সবকটি। বলো এর উত্তরটা কী হবে, বলো এর উত্তরটা কী হবে বলো তোমরা। দেখো এর যে উত্তরটা হওয়া উচিত, দেখো বায়ুক্ষয় কোথায় হয়, সব থেকে এটা আগে জেনে নাও। বায়ুক্ষয় কোথায় হয়, যেখানে সমুদ্র তীরবর্তীতে বেশি বাতাস দেবে, সমুদ্রের তীরবর্তীতে বেশি বাতাস যেখানে বেশি দেবে সেখানে বায়ুক্ষয় হবে, সাধারণ কথা। এবার বাতাস কোথায় বেশি দেয়, সমুদ্রের তীরবর্তী জায়গায়। এবার এখানে তোমরা দেখে নাও অপশানে কি দিয়েছে, অপশান দিয়েছে হরিয়ানা দিয়েছে, পাঞ্জাব দিয়েছে, আর এখানে রাজস্থান দিয়েছে, 3টা জায়গা দিয়েছে। অর্থাৎ 3টাই তো দেখা যাচ্ছে কি না হচ্ছে সমুদ্রের তীরবর্তী এলাকা, অর্থাৎ কোস্ট লাইনের আন্ডারে পড়ছে, যার জন্য এই 3টা জায়গায় অর্থাৎ উপরের সবকটি উত্তর হবে এর। তাহলে এর উত্তরটা কী হবে, উপরের সবকটি। এখানে কি না আছে বায়ুক্ষয় দেখা যায়। বোঝা গেল? বোঝা গেল? দেখো বায়ুক্ষয় সাধারণত তোমরা ম্যাপে একটু দেখে নাও, যদি এইরকম দেখা যায় তাহলে সমুদ্রটা কোথা থেকে, এইরকম তো সমুদ্রটা তো আছে, এরকম তো সমুদ্রটা আছে, দেখে নাও। বায়ুক্ষয় হলে কোথায় হবে, এই অ্যাকচুয়ালি এদিকের থেকে এদিকটা বেশি বায়ুক্ষয় হয়, কারণ এটা খাড়া ঢালটা আছে, যার জন্য মানে এই জায়গাটায় বেশি বায়ুক্ষয় হয়। ঠিক আছে, এই দিকটা বেশি বায়ুক্ষয় হয়, এদিকটাও হয় কিন্তু এদিকটায় বেশি বায়ুক্ষয়। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সবথেকে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদক।
মানে সব থেকে বেশি ম্যাঙ্গানিজ উৎপাদন হয় কোথায়? না আছে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা আর রাজস্থান। বলো এর উত্তরটা কী হবে? বলো এর উত্তরটা কী হবে? বলো। দেখো উত্তরটা তোমরা কি দিতে পেরেছো? দেখো এটা একটা ভালো কোশ্চেন, এটা তোমরা দিতে পেরেছো কিনা জানি না, যারা পেরেছো কমেন্টে তোমরা এ করো। তাহলে এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে কি না আছে উড়িষ্যা। দেখো উড়িষ্যা কেন? উড়িষ্যা দেখো ম্যাপে দেখো, ঠিক আছে, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি না আছে উড়িষ্যা। উড়িষ্যা বোঝা গেল, এই জায়গাটা কি না আছে, এটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা অ্যাকচুয়ালি ছোটনাগপুর মালভূমিটা, ছোটনাগপুর মালভূমি উড়িষ্যাতে কিসের জন্য মানে বেশি খনিজটা পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গানিজ বা যে কোনো জিনিসটা বেশি পাওয়া যায় কিসের জন্য? না আছে এখানে ছোটনাগপুর প্ল্যাটিউর জন্য। কার জন্য? ছোটনাগপুর মালভূমির জন্য। কিসের জন্য? ছোটনাগপুর মালভূমির জন্য, কারণ ছোটনাগপুর মালভূমিটা এই জায়গাটা বেশি আছে। অর্থাৎ সব যদি দেখা যায় ছোটনাগপুর মালভূমি, তাহলে কোন কোন জায়গা জুড়ে আছে? ছোটনাগপুর মালভূমি আছে ওয়েস্ট বেঙ্গল আছে, ছত্তিশগড় আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ছত্তিশগড় আছে, উড়িষ্যা আছে, ঠিক আছে, উড়িষ্যা আছে, তারপর হচ্ছে উড়িষ্যা আছে, অন্ধ্রপ্রদেশের কিছুটা এরিয়া অবশ্য এসছে, তো পুরোটা না, অন্ধ্রপ্রদেশের কিছুটা এসছে। এই জায়গাগুলো কি না আছে? এই জায়গাগুলো কি না আছে? ছোটনাগপুর মালভূমি আছে। বোঝা গেল? ছোটনাগপুর মালভূমিটা এই জায়গাগুলো আছে, তার জন্য কি না আছে ওই যে উড়িষ্যায় কি না আছে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায় বেশি। মানে ছোটনাগপুরে সবথেকে খনিজ যদি দেখা যায়, সবথেকে বেশি খনিজ পাওয়া যায় ছোটনাগপুর জায়গাটা। এই যে ছোটনাগপুর জায়গাটা, এই যে ছোটনাগপুর জায়গাটা, এই ছোটনাগপুর জায়গায় সবথেকে বেশি খনিজ পাওয়া যায়, ঠিক আছে। এবার এই যে ছোটনাগপুরে বেশি খনিজ পাওয়া যায় বলে এটাকে কি বলে? রুর স্টেট বলে। এটাকে কি বলে? রুর স্টেট বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলে? রুর স্টেট বলা হয়। বেশি খনিজ পাওয়া যায় বলে ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয়? রুর স্টেট বলা হয়। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা দেখা যাচ্ছে যে কালো বিপ্লব নিচের কোন উৎপাদনের সাথে সম্পর্কিত? পোস্ত উৎপাদনের সাথে, অপশান বি অপরিশোধিত তেলের সাথে, অপশান সি কয়লা, অপশান ডি উপরে কোনোটি নয়। তাহলে এটা বলো যে কালো বিপ্লব কার সাথে যুক্ত? পোস্তর সাথে, অপরিশোধিত তেলের সাথে, কয়লার সাথে, না আছে নিচে উপরে কোনোটিই নয়। বলো এটা একটা ভালো কোশ্চেন, বলো। বলো এর উত্তরটা কী হবে? বলো চটচট বলো। আশা করি উত্তর দিয়ে দিয়েছো তোমরা। কারা কারা উত্তর দিয়েছো? উত্তর দিয়েছো তোমরা? দেখো এর যে উত্তরটা হবে সেটা কী হবে না, যে অপরিশোধিত তেল বা হচ্ছে ক্রুড অয়েল বা হচ্ছে অপরিশোধিত তেল। দেখো তাহলে কি না আছে, আমরা কি বুঝলাম যে কালো বিপ্লব কার সাথে? অপরিশোধিত তেলের সাথে। এবার একটা অপশান দেওয়া ছিল সেখানে, তোমরা দেখে নাও, আরেকটা অপশান আছে কি না আছে কয়লা। আরেকটা অপশান আছে কয়লা। কয়লাকে কি বলা হয়? কয়লাকে বলা হয় কালো হীরা বলা হয়, বা ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। কি বলা হয়? কালো হীরা বা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কয়লাকে। এবার অপশান যে এর রিলেটেড যেসব অপশান হওয়া উচিত, মানে কোশ্চেন হওয়া উচিত, সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো কালো তো দেখে নিলাম, কালোর পর আমরা যাই কোথায় না আছে লাল বিপ্লব। কোন বিপ্লব? লাল বিপ্লব। লাল বিপ্লব কোথায় হয়? লাল বিপ্লব কোথায় না আছে? মাংসর সাথে সম্পর্কিত। তোমাদের কোশ্চেন আছে যে লাল বিপ্লব কার সাথে সম্পর্কিত? মাংসর সাথে সম্পর্কিত। আর কার সাথে সম্পর্কিত? টমেটোর সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা আর কি হবে? আর ধরে নিচ্ছি কি না আছে আলু। আজকে মাংস রান্না হবে, কি না আছে আলু বিপ্লব। মানে মাংস রান্না করতে যেগুলো লাগে সেগুলোই বলছি। দেখো আলু বিপ্লব, আলু কার সাথে আছে? গোল বিপ্লবের সাথে যুক্ত। গোল বিপ্লব। আলু কার সাথে সম্পর্কিত? না আছে গোল বিপ্লবের সাথে। মাংস তৈরি করতে কি লাগে? তেল লাগে, ঠিক আছে। আর তাহলে কি না আছে কি বলা হচ্ছে? না আছে তৈল তোমার কি বলা হচ্ছে? তারপর কি না আছে? হলুদ বিপ্লব। হলুদ বিপ্লব কার সাথে যুক্ত? হলুদ বিপ্লব কার সাথে? না আছে তৈলবীজের সাথে যুক্ত।
হলুদ কার সাথে না আছে তৈলবীজের সাথে। তোমরা দেখে নাও যে তৈলবীজের সাথে কেন যুক্ত। তৈলবীজের সাথে যুক্ত ঠিক এই কারণে, কারণটা হচ্ছে যে যদি আমরা দেখে নিই ন্যাচারালভাবে দেখে নিই যে সূর্যমুখী যে ফুলটা দেখতে কেমন, কালারটা হচ্ছে হলুদ কালারের, ঠিক আছে, তার বীজ থেকে তেল হয় তোমরা জানো। তাহলে কি না আছে তৈলবীজ তাহলে কার সাথে যুক্ত, সবুজ বিপ্লবের সাথে, হলুদ বিপ্লবের সাথে যুক্ত, এরকম তোমরা মনে রাখবে, ঠিক আছে, বোঝা গেল। আর সবুজ বিপ্লবের সাথে যুক্ত কে, সবুজ বিপ্লব, বানানো একটু ভুল ভালো হলে কোনো কিছু করার নেই। সবুজ বিপ্লব কার সাথে যুক্ত, সবুজ বিপ্লব হচ্ছে কি না আছে গমের সাথে যুক্ত, বিশেষ করে গমের সাথে যুক্ত, কি না আছে সবুজ বিপ্লব কার সাথে যুক্ত, গমের সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে কি কি দেখলাম, লাল বিপ্লব, আলু বিপ্লব, সবুজ বিপ্লব। আচ্ছা তাহলে মাছ একটু দেখে নিই, মাছ নীল বিপ্লব কার সাথে যুক্ত, মাছের সাথে যুক্ত কে, কোন বিপ্লব, নীল বিপ্লব হচ্ছে মাছের সাথে যুক্ত, বোঝা গেল, এগুলো বোঝা গেল। তারপর যদি দেখা যায় যে রামধনু বিপ্লব, ঠিক আছে, কি না আছে রেনবো রিভলিউশন, রামধনু বিপ্লব কার সাথে যুক্ত, রামধনু বিপ্লব সবগুলোকে মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে রামধনু। কারণ তোমরা জানো যে রামধনু 7টা রং, ঠিক আছে, রামধনুর 7টা রং, যে সেই যে 7টা রং, তার জন্য এখানেও কি ধরা আছে যে রামধনু বিপ্লব কি না আছে যতগুলো আছে সবগুলোকে নিয়েই কিনা আছে রামধনু বিপ্লব, অর্থাৎ কি না আছে এইসব সমস্ত বিপ্লবকে নিয়েই কিনা আছে রামধনু বিপ্লব, বোঝা গেল। চলো এটা তাহলে দেখা গেলো কী কী হলো, লাল বিপ্লব, আলু বিপ্লব, হলুদ বিপ্লব, সবুজ বিপ্লব, নীল বিপ্লব মাছের সাথে যুক্ত। হ্যাঁ, শ্রিম্প ক্যাপিটাল কাকে বলা হয়, শ্রিম্প ক্যাপিটাল বলা হয় অন্ধ্রপ্রদেশকে, মানে চিংড়ির রাজধানী বলা হয় কাকে না আছে অন্ধ্রপ্রদেশকে বলা হয়, এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। রামধনু তাহলে কি না আছে এগুলোর সাথে যুক্ত, তাহলে বোঝা গেল ব্যাপারটা। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে ষষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত নয়। দেখো অপশান এ মেঘালয়, অপশান বি ত্রিপুরা, অপশান সি মিজোরাম, অপশান ডি মণিপুর। বলো এর উত্তরটা কী হবে, বলো 6th শিডিউল, ঠিক আছে, 6th শিডিউলে কি না আছে অন্তর্ভুক্ত নয়, ইনক্লুড করা নেই 6th শিডিউলে। বলো এর উত্তরটা কী হবে, বলো দেখো 6th শিডিউলে এটা বলা হয়েছে যে সাংবিধানিক কিছু সুযোগ সুবিধা বা সাংবিধানিক যে কিছু প্রশাসনিক যে কিছু সুযোগ সুবিধা সেটা কি না আছে কিছু কিছু রাজ্যকে দিতে হবে। কোন কোন রাজ্যকে দিতে হবে, মানে যেগুলো পিছিয়ে থাকা যেসব জায়গাগুলো তাদের কিন্তু কিছু প্রশাসনিক সুযোগ সুবিধা বা সাংবিধানিক সুযোগ সুবিধা দিতে হবে, ঠিক আছে, সেটার কথা বলা হয়েছে। সেটা কোন জায়গাটাকে বলা হয়েছে আর কোনটা না, এখানে না কোনটা সেটাই বলো এর উত্তর। দেখো এর যে উত্তর হবে কি না আছে মণিপুর, এর উত্তরটা হবে কি না আছে মণিপুর। তাহলে কোন কোন জায়গাগুলোকে দেওয়া হয়, দেখো তোমাদের একটা ট্রিক শিখিয়ে দেয়, দেখে নাও। দেখো এর যে ট্রিকটা হচ্ছে ATM, তোমরা টাকা তুলতে যাও না, এটিএমে টাকা তুলতে যাও, সেখান থেকে মনে রাখবে যে 6th শিডিউলে যেগুলো রাজ্যগুলোর নাম আছে সেগুলো আছে কিনা যে এটিএম, একটা এক্সট্রা এম, ATM, ঠিক আছে। এটিএমে কি হয়, মানে এগুলা কোন জায়গাগুলো পিছিয়ে পড়া জায়গা আছে, পূর্বাঞ্চল জায়গাগুলো অনেকটা পিছিয়ে পড়ে, ঠিক আছে। তাহলে কি হবে, প্রথমে যেটা আছে অরুণাচল প্রদেশ হবে, কি হচ্ছে অরুণাচল প্রদেশ, প্রথম হচ্ছে অরুণাচল প্রদেশ। টিএ হচ্ছে ত্রিপুরা, হচ্ছে ত্রিপুরা, তামিলনাড়ু নয়, আমি বলেইছি যে পূর্বাঞ্চল ত্রিপুরা। এমএ কি মিজোরাম, আর আরেকটা এমএ কি আরেকটা নাম হচ্ছে মণিপুর, ঠিক আছে। এই যে চারটা জায়গা কি না আছে সাংবিধানিক বা প্রশাসনিক সুযোগ সুবিধা এদের দেয়া হবে এই চারটা জায়গায়, ঠিক আছে, এটা 6th শিডিউলে বলা হয়। চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। পরবর্তী কোশ্চেনটা এসছে যে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স কত? 35 বছর ও 65 বছর, দ্বিতীয় অপশন 35 বছর ও 65 বছর, তৃতীয় অপশন 35 বছর ও সীমা নেই,
না হচ্ছে চতুর্থ অপশন যেটা হচ্ছে 25 বছর বা সীমানে। বলো এর উত্তরটা কী হবে বলো, এর উত্তরটা তোমরা বলো, তাড়াতাড়ি বলো। এটা ভালো একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, জেপি পুলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো দেখে না, মন দিয়ে দেখো। কোশ্চেন কিন্তু এইগুলো থেকেই দেয়, এর বাইরে কিন্তু কোশ্চেন দেয় না সাধারণত, কোশ্চেন এইরকম টাইপেরই হয়। উত্তর দিয়েছো তোমরা? দেখো রাষ্ট্রপতি, আচ্ছা এটার যে উত্তর হবে, এটার উত্তর হবে কি না আছে 35 বছর ও সীমানায়, 35 ইয়ার্স থেকে কি না আছে সীমানায়। 58 নম্বর ধারা, 58-এর ধারা যে 58 নম্বর ধারা, সেখানে কি বলা হয়, সেখানে বলা হয় যে রাষ্ট্রপতি নির্বাচনের কথাটা বলা হয় যে তাদের এজটা কী লাগছে, 35 বছর লাগছে, মানে সর্বনিম্ন কত লাগছে, সর্বাধিক কত লাগছে, এইসব যে ব্যাপারগুলো ডিরেক্ট ক্লিয়ার করা আছে, কোথায় না আছে 58 নম্বর ধারায় পুরোপুরি ক্লিয়ার করা আছে। এবার দেখো রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার জন্য মিনিমাম এজ রিকোয়ারমেন্ট কত হয় না আছে 35 বছর। 35 বছর। তোমার বয়স এখন কত, প্রিপারেশান করছো, পড়াশোনা করছো, ঠিক আছে, স্কুল কলেজে পড়ছো, এরকম তো কিছু লেভেল আছে, তোমরা কি না আছে রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্য না। আবার তো দেখা যাবে কে না আছে, অনেক ব্যক্তি আছে যারা 35 বছরের বেশি হয়ে গেছো, কিন্তু তোমরা প্রিপারেশান করছো, তাহলে কি তুমি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য? তুমিও রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না, কারণ তুমি সেই রকম মহান ব্যক্তি নয়। কেন মহান ব্যক্তি নয় বলছি, মহান রাষ্ট্রপতি হওয়ার জন্য মহান ব্যক্তি হওয়ার যোগ্য দরকার নেই। দরকার কোনটা, দরকার হচ্ছে তোমাকে যেন পার্লামেন্টের মেম্বার চেনে, কারণ তোমাদের পার্লামেন্ট দ্বারা মনোনীত হবে, প্রথম তাকে মনোনীত হতে হয়, তারপর নির্বাচিত হতে হয়। মনোনীত প্রার্থী হিসাবে যদি তোমাকে চুজ করা হয় তাহলে তুমি কিন্তু হবে, কিন্তু তুমি তো পড়াশোনা করছো বা তুমি কোনো কিছু করছো, তোমাকে চিনবে কে, ঠিক আছে, সেই জন্য তোমার ওই হবে না। আর একটা হ্যাঁ কিনা যে লাভজনক পদে থাকা যাবে না। তুমি যদি বড় একটা কোনো সরকারি চাকরি করো, লাভজনক পদ বলতে এখানে চাকরির কথা বলা হচ্ছে, সরকারি সার্ভিস, অর্থাৎ সরকার থেকে যদি কোনো কিছু টাকা পাওয়া হয় সেটা হচ্ছে কিনা আছে লাভজনক পদ, ঠিক আছে। কিন্তু তুমি একটা বিজনেস করো তাহলে কিন্তু তুমি লাভজনক পদ না, সেটাকে লাভজনক পদ ধরা হয় না। লাভজনক পদ ধরা হয় কাকে না হচ্ছে সরকারি সার্ভিস, মানে সার্ভিস, সরকার থেকে যেটা টাকা নেয় সেটা হচ্ছে লাভজনক পদ, ঠিক আছে, বোঝা গেল। দেখো তাহলে সর্বনিম্ন বয়সটা কত, সর্বনিম্ন বয়সটা হচ্ছে কত 35 বছর। একটা প্রার্থীর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার জন্য তার এজের প্রয়োজন হয় 35 বছর। আর সর্বাধিক এজ মানে সবথেকে বেশি যে এজটা হয় সেটা হচ্ছে কত না হচ্ছে সীমা নেই, যত ইচ্ছা সে থাকতে পারে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট করে বলা নেই, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা তোমরা দেখে নাও, পরবর্তী কোশ্চেন তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন যেটা হচ্ছে যে প্রাথমিকভাবে একটি রাজ্য কতদিন রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। দেখো একটা রাজ্যে কতদিন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। অপশান এ 6 মাস, অপশান বি 9 মাস, অপশান সি 12 মাস, অপশান ডি 15 মাস। বলো এর যে উত্তরটা কী হবে বলো, দিয়েছো উত্তর, দিয়েছো এর উত্তর। দেখো এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে কিনা যে 6 মাস, এর যে উত্তরটা হবে কিনা যে 6 মাস। দেখো একজন রাষ্ট্রপতি, ঠিক আছে, সে তার রাষ্ট্রপতি রুল কতদিনের জন্য এ করতে পারে, 6 মাসের জন্য, 6 মাসের জন্য এ করতে পারে। কিন্তু হ্যাঁ যদি সে চায়, রাষ্ট্রপতি যদি চায় যে সেটাকে বাড়াবে, তাহলে কি না আছে সে পার্লামেন্টের কাছে বলতে পারে, বা পার্লামেন্ট যদি চায় যে তার সেই প্রেসিডেন্ট রুলটা সেটাকে এক্সটেন্ড করা হোক, তাহলে কি না আছে পার্লামেন্ট বসে কি না আছে তাদের মনোনয়নপত্র দেবে যে না এটাকে আরও এক্সটেন্ড করা যাক, তখন কি না আছে আবার 6 মাসের জন্য এক্সটেন্ড করতে পারবে, ঠিক আছে। তারপর 6 মাস পর ভাবলো যে না এটাকে আরও একটু এক্সটেন্ড করা যায়, আবার 6 মাস করতে করতে হবে, মানে প্রত্যেক 6 মাস অন্তর রেনুয়াল করতে হবে। এই করে কতদিন যেতে পারে, এই করে যেতে পারে 3 বছর, হাইয়েস্ট কতদিন যেতে পারে 3 বছর রাষ্ট্রপতি শাসন করা যেতে পারে। 3 বছর রাষ্ট্রপতি শাসন করা যেতে পারে কিভাবে না আছে 3 মাস করে রেনুয়াল করতে হবে, 6 মাস পর রেনুয়াল করতে হবে, দিয়ে কিনা আছে রাষ্ট্রপতি শাসন 3 মাস পর্যন্ত টানা, 3 বছর পর্যন্ত টানা যেতে পারে, ঠিক আছে, এর বেশি টানা যায় না, ঠিক আছে। তো এটা তোমরা বুঝতে পারলে। হ্যাঁ এবার দেখো তোমাদের যেটা বলবো, দেখো রাষ্ট্রপতি শাসন হয় 3 প্রকারের, 352, 356 আর হচ্ছে 360। 352, 356, 360। 352 কি, 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি,
আর 356 কি, 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি। 360 কি, 360 হচ্ছে কি না আছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ঠিক আছে। 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ রাষ্ট্রপতি তিনটা কি না আছে তিনটা এমার্জেন্সি লাগু করতে পারে, যেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি আর হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। দেখো ন্যাশনাল এমার্জেন্সিকে আমরা কি বলি, রাষ্ট্রপতি, আমরা শুনেছি যে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন জিনিসটা কি সেটা আমরা জানি না। রাষ্ট্রপতি শাসন এটাকেই বলি আমরা কি না আছে রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন কোনটা না আছে এই যে 352, এটা 352 নম্বর ধারা যে ন্যাশনাল এমার্জেন্সি, এটাকেই আমরা বলি রাষ্ট্রপতি শাসন, ঠিক আছে। যদি রাষ্ট্রপতি শাসন কখন হয়, যখন আর্ম রেবেলিয়ান হয় বা অনেক কিছু ব্যাপার আছে, তোমাদের যখন এমার্জেন্সি পড়াবো তখন পুরো ক্লিয়ার করে দেবো, এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। আর স্টেট এমার্জেন্সি কি না আছে, স্টেট এমার্জেন্সি হচ্ছে রাজ্যে যেটা হয় সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, ঠিক আছে। আর আর রাষ্ট্রে যেটা হয় সেটা হচ্ছে কিনা আছে স্টেট এমার্জেন্সি একটা হয়। তার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিনা আছে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হচ্ছে যেটা হচ্ছে আর্থিক দিক থেকে যখন কোনো এমার্জেন্সি হয়, আর্থিক মন্দা কিনা আছে, দেখা গেল ইনফ্লেশন হয়ে গেছে, তখন কি না আছে টাকা পয়সার প্রয়োজন, তখন কি না আছে রাষ্ট্রপতি এমার্জেন্সি ডেকে দিতে পারে 360 নম্বর ধারায়। তাহলে তোমরা এটা ধারাটা কীভাবে মনে রাখবে, ধারাটা মনে রাখবে কি না আছে 352টা প্রথম মনে রাখো, তার ঠিক 4 বছর পর, তার ঠিক 4 মানে সরি মানে তার ঠিক চারটা পর, তার 4 পর কী না আছে, তাহলে 52 4 কত না আছে 56, 356, 356 আরও 4টা ধারা পর, 356 4টা ধারা পর কত না আছে 360, এইরকম করে মনে রাখবে। 352 4 56, 56 4 60, অর্থাৎ এই তিনটাই কী না হচ্ছে এমার্জেন্সি, এর বাইরে কোনো এমার্জেন্সি নয়, ঠিক আছে। চলো বোঝা গেল। তারপরের কোশ্চেনটা তোমাদের আমি দেখিয়ে দিই, তারপরে কোশ্চেনটা দেখে নাও, বোঝা গেল এটা, ঠিক আছে। আচ্ছা, ভারতের নিচের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন? প্রথম, চতুর্থ রাষ্ট্রপতি, পঞ্চম রাষ্ট্রপতি, ষষ্ঠ রাষ্ট্রপতি না আছে সপ্তম রাষ্ট্রপতি? বলো এর উত্তরটা কী হবে, তোমরা চটপট বলে ফেলো। বিনা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ তাকে ভোটেই সেভাবে করতে হয়নি, তাও জিতে যায়, ঠিক আছে। সেভাবে তাকে লড়ে দাঁড়াতে হয়নি, যে কষ্ট করতে হয়নি তাকে, এমনিই তার জিতে যায়। বলো এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে কি না আছে ষষ্ঠ রাষ্ট্রপতি, ঠিক আছে। ষষ্ঠ রাষ্ট্রপতির মধ্যে কে কী ছিল না আছে নীলাম সঞ্জীবন রেড্ডি, নীলাম সঞ্জীবন রেড্ডি, নীলাম সঞ্জীবন রেড্ডি, নীলাম সঞ্জীবন যে রেড্ডি, এটা কবে সে রাষ্ট্রপতি হয়? রাষ্ট্রপতি হয় কত না আছে 1977, 1977 রাষ্ট্রপতি হয়। তাহলে তোমরা তো জানো এদের টেনিওর হয় 5 ইয়ার, 5 ইয়ার পর যদি হেরেও যায়, যদি হেরে যায় বা জিতে যায়, যাই হোক জিতে গেলে তো আবার পরবর্তীতে রাষ্ট্রপতি হবে, মানে যদি রাষ্ট্রপতি একবার জিতে যায় সে তো 5 বছরের জন্য থাকছে, ঠিক আছে। সে 5 বছর পর আবার পরে নির্বাচিত হতে পারে, আবার সে ভোটে দাঁড়াতে পারে, আর যে হেরে গেছে সে আবার দাঁড়াতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে নেই যে একবার দাঁড়াতে পারবে বা দুবার দাঁড়াতে পারবে, টাইম পিরিয়ড দেওয়া নেই, যতবার ইচ্ছা দাঁড়াতে পারবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, নিচের কোন দেশ থেকে ভারত সর্বাধিক চা আমদানি করে? অপশান এ চীন, অপশান বি কোরিয়া, অপশান সি নেপাল, অপশান ডি বাংলাদেশ। বলো এর উত্তরটা কী হবে তোমরা বলো। চীন বলছে। চা সব থেকে বেশি উৎপাদন মানে বেশি নিয়ে আসা হয় কোথা থেকে? চা আমদানিটা করা হয় কোথা থেকে? চা যে আমদানিটা করা হয় এর উত্তরটা আমি বলে দিচ্ছি, এর উত্তরটা হবে নেপাল থেকে ভারতে বেশি চা আনা হয়। তারপরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি ভারতের সবথেকে বড় ঋণগ্রাহিতা? ঋণগ্রাহিতা কোথা থেকে, মানে ভারত কোথা থেকে ঋণ গ্রহণ করে বেশি? ভারত সরকারের কাছ থেকে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে, ভারতীয় রেলওয়ে থেকে, না হচ্ছে রাজ্য সরকারগুলি থেকে? বলো এর উত্তরটা কী হবে বলো তোমরা। দেখো দেখে নাও এর যে উত্তরটা হবে, সেটা হবে কোথা থেকে না আছে রিজার্ভ ব্যাংক থেকে। কোথা থেকে না আছে আরবিআই থেকে। আরবিআই হচ্ছে সব থেকে একটা বড় ব্যাংক
মানে সবাই করতে পারে না, সরকার ছাড়া কোনো ব্যক্তি সেখান থেকে না টাকা নিতে পারে, কোনো কিছু করতে পারে। আরবিআইয়ের কাজ হচ্ছে কি না আছে অন্যান্য ব্যাঙ্কগুলোকে রেগুলেট করা, অর্থ নিয়ন্ত্রণ করা, এইগুলো কাজ হচ্ছে কি না আছে আরবিআইয়ের কাজ। এবার আরবিআই কী করে, শুধুমাত্র সরকারকেই ঋণ দেয়। আরবিআই কী করে না আছে সরকারকে কেবলমাত্র ঋণ দেয়। বোঝা গেল? চলো, তাহলে সরকারের প্রয়োজন হলে কার কাছ থেকে টাকা নেবে? সে আরবিআইয়ের কাছ থেকে টাকা নেবে। পরবর্তী কোশ্চেনটা দেখে নাও তোমরা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নিচের কোন ইস্পাত প্ল্যান্ট তৈরি হয়নি? অপশান এ ভিলাই, অপশান বি সালেম, অপশান ডি অপশান সি রাউরকেল্লা, অপশান ডি দুর্গাপুর। বলো এর উত্তরটা কী হবে বলো? তোমাদের কিন্তু বলেইছি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে ডিটেলে বলেছি, যার জন্য এটা আমি ডিটেলে বলবো না যে কী ব্যাপারটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে কি না আছে সালেম হবে এর উত্তর, কারণ সালেম তৈরি হয়নি। তৈরি হয়েছিল তাহলে কি না আছে ভিলাই হয়েছিল, রাউরকেল্লা হয়েছিল, দুর্গাপুর হয়েছিল, এইসব জিনিসগুলো তৈরি হয়েছিল, কিন্তু সালেম সেই সময় হয়নি। পরবর্তী কোশ্চেনটা দেখে না, কোন সংস্থা ইন্ডিয়ান হর্টিকালচার আর জার্নাল প্রকাশ করে? অপশান এ IIHR, অপশান বি ICAR, অপশান সি IHRI, অপশান ডি উপরে কোনোটি নয়। বলো এর উত্তরটা কী হবে বলো? এর উত্তরটা হবে কি না আছে ICAR মানে কি না আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। ICAR এর ফুল ফর্ম কি না আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। তার পরবর্তী কোশ্চেনটা দেখে না, নিচের কোনটি একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীরি হরিণ পাওয়া যায়? কাশ্মীরি হরিণটা কোথায় পাওয়া যায়? অপশান এখানে কোশ্চেনটা এত ইজি দিয়েছে, দেখো মানস দিয়েছে, জিম করবেট দিয়েছে, দাচিগ্রাম দিয়েছে, না আছে কানহা দিয়েছে। বলো এই চারটার মধ্যে কোনটা হবে? দেখো কাশ্মীরি হরিণটা কোথায় পাওয়া যাবে? কাশ্মীরি হরিণ কাশ্মীরে পাওয়া যাবে, সাধারণ কথা। কিন্তু তোমরা দেখে নাও তাহলে এটা কাশ্মীরে কোন জায়গাটা আছে? মানস আছে, জিম করবেট আছে, দাচিগ্রাম আছে, না আছে কানহা আছে। তোমাদের এইগুলো ভালোভাবে পড়াবো, ঠিক আছে? চ্যাপ্টার ধরে ধরে পড়াচ্ছি, ভালোভাবে দেখো চ্যাপ্টার, তোমরা বুঝতে পারবে। আর এটা ভালোভাবে পড়াবো এইসব জিনিসগুলো, একটা কোশ্চেন মিস যাওয়ার কোশ্চেন করবো না, ঠিক আছে? এমনভাবে প্রিপারেশান করাবো যাতে একটা কোশ্চেন না মিস যায়। চলো এর উত্তরটা দেখো, আর মানস যে আছে, মানসটা কোথায় আছে? মানসটা আছে আসামে। তাহলে আসামে যেহেতু আছে তাহলে তো এটা তো হওয়া সম্ভব না, ঠিক আছে? তারপর জিম করবেট আছে কোথায়? না আছে উত্তরাখণ্ডে, তো এটাও তো হওয়া সম্ভব না। তারপর যেটা হচ্ছে কানহাটা কোথায় আছে? না আছে এমপিতে আছে, এটাও তো হওয়া সম্ভব না। তাহলে যে অপশানটা থেকে গেল দাচিগ্রাম কোথায় আছে? দাচিগ্রাম আছে জম্মু কাশ্মীর। তাহলে এর রাইট আনসার ইজ দাচিগ্রাম। বোঝা গেল? পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম ভারতে চালু হয় কোন সালে? অপশান এ 1986 সালে, অপশান বি 1988 সালে, অপশান সি 1992 সালে, অপশান ডি 1995 সালে। বলো এর উত্তরটা কী হবে? বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম ভারতে চালু হয় কোন সালে? 1986 সালে, 1988 সালে, 1992 সালে, না 1995 সালে? বলো এর উত্তরটা কী হবে বলো? দেখে নাও এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে 1986 সালে। বায়োস্ফিয়ার রিজার্ভটা চালু হয় ভারতে কবে? না 1986 সালে। এটা নিয়ে কোনো বলার নেই, যার জন্য আর বোর্ডে আমি দেখাচ্ছি না। তারপরের কোশ্চেনটা দেখে না, নিচের কোন স্থানে ভূপৃষ্ঠের জল সম্পদ সবথেকে বেশি, মানে ভূপৃষ্ঠের জল সম্পদটা সবথেকে বেশি কোন জায়গাটায়? না আছে সিন্ধু সমভূমিতে, গঙ্গা সমভূমিতে, উত্তর পূর্ব ভারত, না আছে দক্ষিণ উপদ্বীপীয় ভারত। বলো এর যে উত্তরটা হবে, এর উত্তরটা তোমরা বলে ফেলো। দেখো এর যে উত্তরটা হবে, এর উত্তরটা হবে কিনা আছে গঙ্গা সমভূমিতে সব থেকে ওয়াটার লেভেল বেশি আছে, বা আছে জলের সম্পদ সব থেকে বেশি আছে। পরবর্তী কোশ্চেনে আসা যাক। পরবর্তী কোশ্চেনটা আছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোড অফ ডাইরেক্টরের নির্দিষ্ট সংখ্যা কত? অপশান এ 10, অপশান বি 15, অপশান সি 20, অপশান ডি 24। তাহলে কি না আছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোড অফ ডাইরেক্টরের নির্দিষ্ট সংখ্যা কত ছিল? 10, 15, 20, 24। বলো এর উত্তর কী হবে বলো? তো তোমাদের দেখো এটা বলার আগে আমি তোমাদের এটা বলে দিই যে বোর্ড অফ ডাইরেক্টর জিনিসটা কি। বোর্ড অফ ডাইরেক্টর স্ক্রিন বোর্ডে দেখো তোমরা, বোর্ড অফ ডাইরেক্টর কী না আছে? বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শেয়ার পার্টনার ছিল, অর্থাৎ সেই সময় শেয়ার পার্টনার ছিল 24 জন ছিল, সেই যে শেয়ার পার্টনার, সেই শেয়ার পার্টনারদের বলা হতো কিনা যে বোর্ড অফ ডাইরেক্টর। অর্থাৎ সেই যে শেয়ার পার্টনার যারা আছে 24 জন, সেই 24 জনকেই বলা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। বোঝা গেল তাহলে? চলো
তাহলে ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো এমসিকিউ নিয়ে আসবো।